কর্নিশ ভঙ্গিতে দাঁড়িয়ে আদ্রিয়ানোকে অভিবাদন জানালো মি জ্যাকসন। আদ্রিয়ানো নিজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটিতে আলতো করে লাইটার ছোঁয়ালো। কমলা রঙের আগুনের শিখা নিমেষেই সিগারেটের অকোনো ভাগ জ্বালিয়ে দিল। একটি গভীর টান দিয়ে ফুসফুস করে ধোঁয়া নিল আদ্রিয়ানো। তারপর ধীরে ধীরে তা বাতাসে ছেড়ে দিল। ধোঁয়ার একটি পাতলা কুয়াশা আদ্রিয়ানোর মুখের সামনে তৈরি হলো। হাতের একটি সংক্ষিপ্ত প্রায় নিঃশব্দ ইশারায় মিস্টার জ্যাকসনকে বসার নির্দেশ দিল। এরপর বাম দিকে ঘুরে তাকালো আরমান্দোর দিকে। সেই একটি নজরেই সব কথা বলা হয়ে গিয়েছিল। আরমান্দো দীর্ঘদিন ধরে আদ্রিয়ানোর বিশ্বস্ত সহচর বন্ধু, তাই আদ্রিয়ানোর চোখের ভাষা পড়ার ক্ষমতা সে অর্জন করেছে। ওই এক পলকের চাহনিতেই আরমান বুঝতে পারল তার এখন কি করণীয়। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সে পাশেই দাঁড়িয়ে থাকা দুজন বডিগার্ডের দিকে ইশারা করল। তারা নির্দেশে দুইজন বিশালদেহী বডিগার্ড মিস্টার জ্যাকসনের দিকে এগিয়ে গেল। তারা অত্যন্ত দক্ষ হাতে পেশাদারিত্বর সাথে মিস্টার জ্যাকসনকে পরীক্ষা করতে শুরু করল। পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত। প্রতিটি ভাঁজ, প্রতিটি পকেট নিখুঁতভাবে তল্লাশি করা হলো, যেন কোনো চিরুনি অভিযান চলছে। কোনো লুকোনো অস্ত্র বা রেকর্ডিং ডিভাইস যাতে বাদ না পড়ে তা নিশ্চয় করা হলো। তল্লাশি শেষ হওয়ার পর আদ্রিয়ানোর ঘরের কোণে রাখা একটি দামি চামড়ার সোফায় গিয়ে বসল। অত্যন্ত আরাম করে রাজার মতো ভঙ্গিতে বসে এক পায়ের ওপর অন্য পা তুলে দিল। তার স্থির প্রায় শীতল দৃষ্টি মিস্টার জ্যাকসনের দিকে নিবদ্ধ হলো। তার সেই চাহনির মানে খুব স্পষ্ট। মিস্টার জ্যাকসন নিজে থেকে কি বলতে চান সেটাই আদ্রিয়ানো শুনতে চায়। তার নিজের কিছু জানার বা জিজ্ঞেস করার কোনো তাগিদ নেই। নীরবতার মাধ্যমে সে ক্ষমতা জাহির করতে ভালোবাসে। মিস্টার জ্যাকসন বেশ নার্ভাস অনুভব করেছিলেন। তার কপালে ঘামের শুকনো ফোঁটা জমতে শুরু করেছে। গলা পরিষ্কার করে আমতা আমতা করে তিনি বলতে শুরু করলেন, কষা নষ্টার সাথে আমি প্রায় 15 বছর ধরে কাজ করছি, দীর্ঘ সময়। তবে ইদানিংকালে তাদের কিছু কার্যকলাপ আমার কি ঠিক পছন্দ হচ্ছে না। তাদের ব্যবসার ধরন এখন অনেক বেশি নির্মম হয়ে গেছে। এগুলো আমার নিজের নীতি বা আদর্শের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে। আমার বিবেক ইদানিং বাধা দিচ্ছে। বিবেক মাই ফুড, ফাক অফ দ্য রুলস। মিস্টার জ্যাকসন ঘেমে যাচ্ছে। একটু থেমে দম নিয়ে তিনি আবার বলতে থাকলেন। তার গলার স্বর কিছুটা ধীর করার চেষ্টা করলেন। কষা নষ্টার এমন অনেক গোপন নথিপত্র, অত্যন্ত গোপনে অনুষ্ঠিত মিটিং সম্পর্কে আমি জানি, যেগুলোর তথ্য খুবই মূল্যবান। আমি যদি আপনাকে সেসব তথ্য দিতে পারি তাহলে আপনার অনেক লাভ হবে, অবিশ্বাস্য লাভ হবে। এরপর আসল প্রস্তাব পারলেন, তবে এর বিনিময়ে প্রতিটি ডিল থেকে আমাকে 40% দিতে হবে। হ্যাঁ, 40%।
আপনার 60 আর আমার 40। আপনার স্বচ্ছতা। তার কথা শেষ হলো না, আদ্রিয়ানো সিগারেটে একটা দীর্ঘ টান দিল। আদ্রিয়ানোর মুখে সামান্য একটা হাসি দেখা গেল। এটা কোনো আনন্দের হাসি নয়, বরং এক ধরনের কৌতুকপূর্ণ, কিছুটা অবজ্ঞাসূচক মুচকি হাসি। ধোঁয়া ছেড়ে সে আরমান্দোর দিকে ইঙ্গিতপূর্ণভাবে তাকালো, যেন বলছে, শুনছ কি দাবি? তখন আরমান্দো কথা বলে উঠল, তার কণ্ঠস্বর গম্ভীর ও স্পষ্ট। মিস্টার জ্যাকসন, আমরা এখানে আপনার সাথে কোনো চুক্তি বা কোনো শর্তে দেখা করতে আসিনি। এখানে দেখা করার কারণ একটাই, আপনার কাছে কি তথ্য আছে এবং সেটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা শোনা। তবে একটা কথা জেনে রাখুন, কষা নষ্টার এমন কোনো তথ্য বা সম্পদ নেই যা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ যে তার বিনিময়ে আমাদের 40% অংশ আপনাকে দিতে হবে। সো ইউ আর নট ইন্টারেস্ট, মিস্টার জ্যাকসন? মিস্টার জ্যাকসনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার আমতা আমতা করে বলতে শুরু করলো, তাহলে তাহলে কি 30 অথবা 70, 30% হলেও? আরমান্দো তাকে থামিয়ে দিল। আরমান্দোর কথা এখন আরো কঠিন, আরো চূড়ান্ত শোনালো। শর্ত শুধু একটাই, আপনি জীবিত থাকবেন, আপনার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আপনার জীবনের নিরাপত্তা চাইতে বড় আর কোনো ডিল কি আপনার জন্য হতে পারে? যদি আমাদের এই প্রস্তাবে রাজি থাকেন তবেই বলুন। সেখানে উপস্থিত সবাই জানতো এটা কোনো ফাঁকা আওয়াজ নয়। আরমান্দো আবার বলল, আপনি আপনি আমাদের তথ্য দেবেন আর আমরা আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা কথা দিচ্ছি, প্রকৃতি কোনো কারণ ছাড়া সামান্য একটা পিঁপড়া পর্যন্ত আপনাকে কামড় দেওয়ার সুযোগ পাবে না। এটা আমাদের এন্দারগোতে থাকে আদ্রিয়ানো দেওয়ার কথা। আপনার জীবনের নিরাপত্তা এখন থেকে আমাদের দায়িত্ব। তথ্য দেওয়া শেষ হওয়ার পর আপনি স্বাধীনভাবে যে কোনো জায়গা, যে কোনো কাজ করতে পারবেন। কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না। মিস্টার জ্যাকসন বুঝতে পারলেন এটাই তার শেষ এবং একমাত্র সুযোগ। সে জানতো এখান থেকে এর চাইতে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে যদি সে খালি হাতে ফিরে যায় তাহলে কষা নষ্টার লোকেরা তাকে কখনোই জীবিত রাখবে না। তারা তাকে তিলে তিলে হত্যা করবে। তার কাছে আর কোনো বিকল্প ছিল না। এখান থেকে ফিরে যাওয়ার পথ নেই। এখানে রাজি হওয়া ছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। তাই অনেক দ্বিধার পর ধীরে ধীরে মাথা নত করে ফেললেন তিনি। রাজি হয়ে গেলেন তাদের শর্তে। আদ্রিয়ানো সবটা সময় শান্তভাবে বসেছিল। মিস্টার জ্যাকসনের সম্মতি পেয়ে সে তার সিগারেটে আর একটি শেষ টান দিল। তারপর ঠান্ডা গলায় প্রতিটি শব্দ জোর দিয়ে বলল, যা যা তথ্য আছে সব ইনফরমেশন যেন আরমান্দোর সাথে শেয়ার করা হয়।
একটি শব্দ যেন বাদ না পড়ে। টেল মি ইজ অ্যান্ড এভরিথিং হোয়াট এভার ইউ নো অ্যাবাউট কোসা নস্ট্রা। মিস্টার জ্যাকসন আবার মাথা নোয়ালেন। তিনি বুঝতে পারলেন খেলা এখন শুরু। ধোঁয়ার আড়ালে আদ্রিয়ানোর মুখমণ্ডলে এক অদ্ভুত নিষ্ঠুর তৃপ্তির আভা ফুটে উঠল। এদিকে সপ্তম তলা থেকে সাধারণ ব্যবহারের জন্য নির্ধারিত লিফটটি ধীরগতিতে নিচের দিকে নামতে শুরু করল। লিফটের ভেতরে দাঁড়িয়ে থাকা নীলাক্ষীর বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা। লিফটের দরজাটা যখন টুং করে শব্দ করে লবিতে খুলে গেল, তখন তার সামনে উন্মোচিত হলো এক শান্ত পরিবেশ। ধীর এবং সতর্ক পায়ে সে লিফট থেকে বেরিয়ে লবির দিকে এগিয়ে এলো। লবির এক কোণে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে অপমানে খেলছিল। মেয়েটির নিষ্পাপ চঞ্চলতা দেখে নীলাক্ষীর পায়ের গতি আরো সুট হয়ে এলো। সে যেন এক অদ্ভুত মোহগ্রস্তায় মেয়েটির দিকে এগিয়ে গেল। নীলাক্ষীর কাছাকাছি আসতেই ছোট্ট মেয়েটি খেলা থামিয়ে তার বড় বড় চোখ দুটো তুলে তাকালো। মুহূর্তের জন্য নীলাক্ষীর চোখের মণি জোড়া আটকে গেল মেয়েটির চোখে অতালান্তে। মেয়েটির এমন মায়াবী রূপ দেখে নীলাক্ষী নিজেকে ধরে রাখতে পারল না। সে আলতো করে নিজের একটা হাত বাড়িয়ে দিল এবং হাঁটু ভেঙে মেয়েটির উচ্চতার সমান হয়ে বসে পড়ল। নীলাক্ষীর মুখে ফুটে উঠল এক চিলতে অমায়িক হাসি। হাই প্রিটি বেবি, নাম কি তোমার? নীলাক্ষী অত্যন্ত আদুরে গলায় জিজ্ঞেস করল। মেয়েটি তার ছোট্ট হাত দিয়ে খেলনাটা চেপে ধরে আধো আধো বলে ফুটিয়ে উত্তর দিল, আলুয়া। নামটা শুনে নীলাক্ষীর মনটা গলে গেল। সে পরম মমতায় বলল, ওহ, ইউ আর সো কিউট আরোয়া। আরোয়া কিছুক্ষণ নীলাক্ষীর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে নীলাক্ষীর চোখের দিকে আঙ্গুল তুলে বেশ গম্ভীর মুখে বলল, তোমার মুখ দুইটা আমাতে দিবা এখন। এমন অদ্ভুত আর নিষ্পাপ আবদারে নীলাক্ষী কিছুটা হকচকিয়ে গেল। সে মৃদু হেসে নরম স্বরে জিজ্ঞেস করল, কিভাবে দেব সোনা? আরোয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মাথা দুলিয়ে বলল, আমাল পাপা আমাদের সব দেয়, তুমিও দাও। পাপার প্রতি বাচ্চার এমন অন্ধবিশ্বাস দেখে নীলাক্ষীর মনে একটু কৌতূহল জাগল। সে কৌতুকী সুরে জানতে চাইল, তাই নাকি? কে তোমার পাপা? সে কি সুপার মজান? আরোয়া বুক ফুলিয়ে স্বর্গ উচ্চারণ করল, আদিয়ানু। আমাল পার নাম আদিয়ালু। আমাল পাপা সব পারে, সুপারম্যান এর চেয়েও বেশি। নামটা কান দিয়ে ভেতরে প্রবেশ করতে নীলাক্ষীর শরীরে রক্ত যেন এক মুহূর্তের জন্য জমাট বেঁধে গেল। আর যেন এই নিষ্পাপ শিশুর মুখে ওই শয়তানটার নাম সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমতা আমতা করে ভেতরে অসুস্থ চেপে সে পুনরায় জিজ্ঞেস করল, আরদি নাকি পারদি? যেন একটা লোক আছে। সেই লোকটাই এখনকার বস। আরোয়া তার ছোট্ট মাথাটা উপরে নাড়িয়ে ছাই দিল। হ্যাঁ, এই আরদিয়ানো
তার পাপা। আরোয়ার সম্মতি দেখে নীলাক্ষীর ভেতরে বিস্ময় এক লহমায় তীব্র ঘৃণায় রূপ নিল। মনের ভেতরে জমে থাকা ক্ষোভ অগ্নিগিরির মতো ফেটে পড়তে চাইল। মনে মনে সে নিজেকে বলল, ঠিকই ভেবেছিলাম, লোকটা আসলে একটা আস্ত বাজে লোক, চরম চরিত্রহীন। তার রাগ আরো বেড়ে গেল যখন সে ভাবল যে লোকটা নিজের ঘরে এই বয়সেরই একটা বাচ্চা আছে, তার মানে বউও আছে। সে কিভাবে বাইরে এমন অসভ্য ও নিষ্ঠুর জীবন যাপন করে? কিভাবে নীলাক্ষীর মতো ছোট্ট মেয়েকে একটু স্পর্শ করেছে, এই অপরাধে কিডন্যাপ করতে পারে, নাকি এই ছোট্ট অবশ মেয়েটিকে নিজের কাছে তুলে এনে রেখেছে? রাগে, ক্ষোভে আর ঘৃণায় নীলাক্ষী পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। সে মনে মনে আদ্রিয়ানাকে হাজারটা গালি দিল, অসভ্য, বর্বর কোথাকার। সামনে দাঁড়িয়ে থাকা মাঝবয়সী ল্যানির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে নীলাক্ষী ঝাঁঝালো গলায় প্রশ্ন করল, এই বাচ্চাটা যা বলছে তা কি আসলে সত্যি? ও কি সত্যি ওই লোকের সেই নারী? কিছু একটা বলার জন্য মুখ খোলা ঠিক আগের মুহূর্তেই হঠাৎ করে লবির মূল ভারী দরজাটা বিকট শব্দে খুলে গেল। একসাথে অনেকগুলো বুটের আওয়াজ লবির শান্ত পরিবেশকে চুরমার করে দিল। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন আরমান্দ। তার ঠিক পাশেই রাজকীয় কিন্তু অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে হেঁটে আসছিল আদ্রিয়ানো। আর তাদের পেছনে রয়েছে একদল বিশাল দেহী বডিগার্ড, যাদের প্রত্যেকের পরনে কুচকুচে কালো পোশাক আর চোখে শীতল পেশাদারিত্ব। পুরো দলটার উপস্থিতি লবিতে এক থমথমে পরিবেশ তৈরি করল। নীলাক্ষী এক কোণে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে শুধু দেখছিল, কিন্তু আদ্রিয়ানোকে দেখা মাত্রই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। লবিতে খেলতে থাকা ছোট্ট আরোয়া উল্লাসে চিৎকার করে উঠল এবং তার ছোট্ট দুটি পায়ে ভর দিয়ে ভেতরে তীরের মতো ছুটে গিয়ে আদ্রিয়ানোর পা জড়িয়ে ধরল। পরে মুহূর্তে নীলাক্ষী যা দেখল তা তার কল্পনাও অতীত ছিল। যে আদ্রিয়ানো একটু আগেও এক নিষ্ঠুর, গম্ভীর আর অহংকারী মাফিয়া ডন হিসেবে লবিতে ঢুকেছিল, সে যেন মুহূর্তের মধ্যে এক অবশ শিশুতে রূপান্তরিত হলো। তার মুখের সেই পাথুরে ভাব গাম্ভীর্য এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। কোনো দ্বিধা ছাড়াই এক চিলতে অত্যন্ত উজ্জ্বল আর খাঁটি হাসি নিয়ে আদ্রিয়ানো হাঁটা গেড়ে মেঝেতে বসে পড়ল এবং পরম মমতায় আরোয়াকে বুকের মাঝে টেনে নিল। তার সেই হাসিতে কোনো ছলনা ছিল না, ছিল কেবল এক আবার অবাধ্য ভালোবাসায়। এক কর্কশ হৃদয়ে মানুষের এই নরম কোমল রূপ দেখে নীলাক্ষী দূর থেকে শুধু পলকহীন চোখে তাকিয়ে রইল, যার ভেতরে বিস্ময়ের ঘোর কিছুতেই কাটছিল না। নীলাক্ষীর চোখের পলক পড়ছিল না। ভেতরের বিস্ময় আর ধাক্কাটা সামলে উঠতে তার বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো। আদ্রিয়ানোর মতো একজন নিষ্ঠুর, ক্ষমতাবান মানুষের ভেতরে এমন এক কোমল পিতা,
লুকিয়ে থাকতে পারে সেটা যেন তার চেনা সমীকরণের বাইরে। অবশেষে ঘোর কাটিয়ে সে নিজের ডান হাতের একটা আঙ্গুল তুলল। আঙ্গুলটা আদ্রিয়ানো আর আরোয়ার দিকে তাক করে আমতা আমতা করে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আরোয়া, আরোয়া কি আসলেই আপনার মেয়ে? প্রশ্নটা শুনে আদ্রিয়ানো প্রথমে নীলাক্ষীর দিকে তাকালো। তার চোখে তখনও আরোয়ার দেওয়া সেই নরম আলোর রেশ লেগে আছে। এরপর সে তার কোলে থাকা ছোট্ট আরোয়ার দিকে মুখ ফেরালো। আরোয়া নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আদ্রিয়ানোর ঠোঁটের কোণে এক চিলতে খাঁটি মুচকি হাসি ফুটে উঠল। সে পরম মমতায় আরোয়ার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ চুমু খেলো। তারপর আবার সোজা হয়ে নীলাক্ষীর চোখের দিকে তাকালো। এবার তার কণ্ঠস্বর গভীর, শান্ত, কিন্তু এক অদ্ভুত গর্বে মেশানো। সে ধীর গলায় বলল, ইয়েস, শি ইজ মাই ডটার, শি ইজ মাই লাইফ, মাই প্রিন্স। আদুরে মেয়ের প্রতি আদ্রিয়ানোর এই অন্ধ ভালোবাসা দেখে নীলাক্ষীর মন গলার কথা ছিল, কিন্তু তার ভেতরে কৌতূহল আরও যে থেমে গেল না। সে আর কোনো কিছু না ভেবেই হুট করে পরবর্তী প্রশ্নটা ছুড়ে দিল, তাহলে ওর মা কোথায়? এই একটি প্রশ্ন যেন পুরো লবির বাতাসকে এক সেকেন্ডে বরফ করে দিল। প্রশ্নটা আদ্রিয়ানোর কানে পৌঁছানো মাত্রই তার মুখের সেই স্বর্গীয় হাসিতে এক নিমিষেই মিলিয়ে গেল। সে স্থির দৃষ্টিতে নীলাক্ষীর দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে তার মুখের অবয়ব বদলে যেতে শুরু করল। চোয়াল দুটো শক্ত হয়ে উঠল আর চোখের মণি দুটো হয়ে উঠল পাথরের মতো কঠোর। এতক্ষণ যে চোখে এর বাবার নরম আলো ছিল, সেখানে এখন যেন এক তীব্র অন্ধকার ঝড় এসে ভর করেছে। আদ্রিয়ানো সে আচমকা এবং কঠোর দৃষ্টি দেখে নীলাক্ষীর বুকের ভেতরটা অজান্তেই কেঁপে উঠল। দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। জানালা দিয়ে আসা রোদের তেজ এখন অনেকটাই ম্লান। জিলিয়া জোর জবরদস্তি করে নীলাক্ষীকে স্নান করিয়ে দিয়েছিল। তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে মুখে তুলে খাইয়ে দিয়েছে কয়েক লোকমা খাবার। পেটে সামান্য দানা পানি পড়ায় শরীরটা কিছুটা শান্ত হয়েছে, কিন্তু মনের ভেতরে যে ঝড় বইছে তা থামার নয়। বিছানায় ক্লান্ত শরীরে শুয়েছিল নীলাক্ষী। সিলিংয়ের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকে কোষা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এমন সময় হঠাৎ এক অদ্ভুত শব্দে তার তন্দ্রা ভেঙে গেল। নিস্তব্ধ ঘরটাই মনে হলো কেউ খুব সাবধানে শব্দহীনভাবে ঘরের দরজাটা হালকা করে খোলার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে ধড়ফড় করে উঠে বসল নীলাক্ষী। ওকে ভেতরটা দরাম দরাম করে হাতুড়ি পিটতে লাগলো। আবার কি সেই জানোয়ারের সে পাগল লোকটা ফিরে এলো? আবার কি কোনো নতুন অত্যাচার অপেক্ষা করছে তার জন্য? আতঙ্কে তার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো, কিন্তু দরজার দিকে চোখ তুলতেই নীলাক্ষীর বুকের ভেতরের সমস্ত ভয় এক লহমায় উধাও হয়ে গেল।
সেখানে কোনো হিংস্র মাফিয়া ডন দাঁড়িয়ে নেই, বরং দরজার ওপাশে গুটিসুটি পায়ে দাঁড়িয়ে আছে দুপুরে সেই ছোট্ট গোল গাল, তুলতুলে পরীর মতো মেয়ে। আরোয়া নীলাক্ষী বিছানায় সোজা হয়ে বসে নিষ্পাপ মেয়েটির দিকে তাকিয়ে রইল। আরোয়া প্রথমে একটু স্তব্ধ করলো, তারপর চোরের মতো ধীরে পায়ে চারপাশটা দেখে নিয়ে গুটি গুটি হেঁটে এগিয়ে এলো বিছানার দিকে, যেন সে শব্দ করলে মিসেস অ্যারন চলে আসবে। মিসেস অ্যারন আরোয়ানকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গেছে। এদিকে আরোয়া এখানে চলে এসেছে। বিছানার পাশে এসে আরোয়া টুপ করে উঠে বসল। নীলাক্ষীর মুখোমুখি কিছুক্ষণ সে বড় বড় কৌতূহলীয় চোখে নীলাক্ষীর মলিন মুখের দিকে, বিশেষ করে লাল হয়ে থাকা গালটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে আরোয়া তার ছোট্ট নরম তুলতুলে হাতটা বাড়িয়ে দিল, আলতো করে হাতটা রাখলো নীলাক্ষীর ব্যথায় টনটন করতে থাকা গালে। সেই কোমল ছোঁয়ায় নীলাক্ষীর চোখের কোণটা আবার ভিজে উঠল। আরোয়া আধো আধো গলায় ভীষণ মায়াবী সুরে জিজ্ঞেস করলো, তোমার নামটি কি? মেয়েটির নিষ্পাপ কণ্ঠস্বর শুনে নীলাক্ষীর ভেতরে সমস্ত ক্ষোভ এক মুহূর্তের জন্য জল হয়ে গেল। সে আলতো করে আরোয়া হাতটা নিজের হাতের মুঠো নিয়ে নরম গলায় বলল, নীলাক্ষী, আমার নাম নীলাক্ষী। আরোয়া তার ডাগর ডাগর চোখে নীলাক্ষীর চোখের পানির দিকে তাকালো। তার ছোট্ট মনে হয়তো খটকা লাগলো। প্রশ্ন এলো, এই চোখের মেয়েটা কাঁদছে কেন? সে আবার প্রশ্ন করলো, টানছ কেন, কাঁদছ কেন? নিজের ভেতরে জমে থাকা কষ্ট আর আর্দিয়ানের ওপর থাকা তীব্র ক্ষোভ চেপে রাখতে পারল না নীলাক্ষী। অভিমানী গলায় বাচ্চার মতোই বলে ফেলল, তোমার পচা বাবার মেরেছে আমাকে, এই দেখো গালটা লাল করে দিয়েছে। বাবার নামে পচা শব্দটা শুনতেই আরোয়ার ছোট্ট মুখটাও অভিমানে কালো হয়ে গেল। সে চট করে নিজের হাতটা সরিয়ে নিল এবং মাথা নেড়ে শক্ত গলায় বাবার পক্ষ নিয়ে বলল, আলুয়ার পাপা পচা না, পাপা খুব ভালো। আরোয়ার সেই বদ লোকের প্রতি এত এত আদর দেখে নীলাক্ষীর মনে পড়ে গেল দুপুরের সেই রহস্যময় প্রসঙ্গটা। কৌতূহল আরো অবশ মন থেকে সে আরোয়া খুব কাছে ঘেঁষে বসল। তারপর ফিস ফিস করে জিজ্ঞেস করল, আচ্ছা আরোয়া, তোমার মা কোথায়? তোমার মা কোথায় থাকে? মা শব্দটা শোনা মাত্রই ছোট্ট আরোয়া মুখে সেই চঞ্চলতা এক নিমিষে মিলিয়ে গেল। তার চোখের মনে দুটো ছলছল করে উঠল। পক্ষীর একটা কষ্টগুলো আছড়ে পড়ল তার ছোট্ট শরীরটায়। আরোয়া নিচের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ সুরে বলল, আলুয়ার মা নাই, আলুয়ার মা নাই, আলুয়া একা। কথাটা শেষ করতে পারল না আরোয়া। মায়ের অভাবটা এইটুকু শিশুকেও কতটা কুড়ে কুড়ে খাচ্ছে তা তার মুখের অবয়ব দেখেই বোঝা গেল। হুট করে আওয়ার ঠোঁট দুটো কেঁপে উঠল। মায়ের শূন্যতা মনে পড়তেই আরোয়া নিজেকে সামলাতে পারল না। আলুয়া,
আরোহী একা, বলতে বলতেই হাউমাউ করে কেঁদে উঠল আরোয়া। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। আরোয়ার ওইটুকু বুকে কষ্ট, এতখানি কান্না আর একাকিত্ব দেখে নীলাক্ষীর নিজের সমস্ত কষ্ট যেন কর্পূরের মতো উড়ে গেল। একটা মাতৃত্বর টান অনুভব করল সে। এই মাতৃত্বহীন শিশুটার প্রতি নীলাক্ষী তড়িঘড়ি করে আরোয়াকে নিজের বুকের মাঝে টেনে নিল। পরম মমতায় তার পিঠে হাত বুলিয়ে নিজের জামার এক অংশ দিয়ে আরোয়ার চোখে পানি মুছে দিতে দিতে আকুল হয়ে বলল, না বেবি, ডোন্ট ক্রাই। কেঁদো না সোনা, লক্ষ্মী মেয়ে না তুমি, একদম কাঁদতে নেই। আই অ্যাম সরি, আমি আর কখনো কথা জিজ্ঞেস করব না। দেখো তুমি একা নও, আমি আছি তো তোমার কাছে। আদ্রিয়ানো যখন শাওয়ার শেষ করে বাথরুম থেকে বের হলো তখনও তার চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। কাঁধে ঝুলানো তোয়ালেটা দিয়ে মাথাটা মুছতে মুছতে সে খেয়াল করল আরমান্দ ঘরের দরজার চৌকাঠে এসে দাঁড়িয়েছে। আরমান্দর মুখে এক ধরনের দ্বিধা আর অস্বস্তি। বাইরে থেকে তখনও ভেসে আসছিল তীব্র চিৎকার, হাসাহাসি আর হল্লোর আওয়াজ। পুরো পেইন্ট হাউসের শান্ত পরিবেশটা যেন সেই শব্দে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আজকের পরিবেশ কখনো এমন হয়নি। আদ্রিয়ানো ভ্রু কুঁচকে আরমান্দর দিকে তাকালো। তার কণ্ঠে ফুটে উঠল তীব্র বিরক্তি। বাইরে এত শব্দ আর চিৎকার চেঁচামেচির কিসের হচ্ছে? আরমান্দ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সে নিজের ঘাড়ের পেছনে হাত নিয়ে চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, আসলে তোর মেয়ে আর ওই মেয়েটা নিচে কানামাছি খেলছে। কানামাছি। আদ্রিয়ানোর দুই চোখের ভ্রু এবার আরো কুঁচকে এক হয়ে গেল। সে আরমান্দর দিকে এমনভাবে তাকালো যেন কোনো ভিন গ্রহের শব্দ শুনেছে। আদ্রিয়ানো গম্ভীর কণ্ঠের সামনে আরমান্দ কিছুটা থতমত খেয়ে বুঝিয়ে বলার চেষ্টা করল, কানামাছি মানে এটা একটা বেশ জনপ্রিয় খেলা। একজনের চোখ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় আর সে চোখ বন্ধ অবস্থায় বাকিদের ধরার চেষ্টা করে। এটাকে কানামাছি খেলা বলে। এক ধরনের ছোঁয়াছুঁয়ি খেলা আর কি। আরমান্দর কথা শুনে আদ্রিয়ানোর চোয়াল শক্ত হয়ে উঠল। ঘরের ভেতরে তাপমাত্রা যেন এক নিমিষেই কয়েক ডিগ্রি নেমে গেল। আদ্রিয়ানো ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমার মেয়েকে নিয়ে কানামাছি খেলছ? চোখ বেঁধে যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি পড়ে গিয়ে চোট পায়, ওই বেয়াদবটাকে গিয়ে এখনই বল এই কানামাছি খেলা বন্ধ করতে। যদি খেলতেই হয় তবে যেন বোবামাছি খেলে, কোনো শব্দে যেন আমার কানে না আসে। উগ্র চিৎকারগুলো বড্ড কানে লাগছে আমার। আরমান্দ পরিস্থিতি বেগতিক দেখে আর কথা বাড়ালো না। মাথা নেড়ে বলল, আচ্ছা আমি যাচ্ছি, ওদের থামতে বলছি। আদ্রিয়ানো বলল, দাঁড়া আমি যাচ্ছি। আরমান্দ ঘর থেকে বেরিয়ে যেতে
চাচ্ছিল আদ্রিয়ানোর ভেতরে রাগটা থামিয়ে আগ্নেয়গিরির মতো ফুটতে ফুটতে টয়লেটে একপাশে ছুঁড়ে ফেলে। বিড়বিড় করে বলল, বেয়াদবটাকে আমি নিজেই কানামাছি খেলা শেখাতে যাচ্ছি। এমনভাবে ছুঁয়ে দিয়ে আসবো যে ছোঁয়াছুঁয়ি খেলা জীবনের মতো ভুলে যাবে ও। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো শীতল আর শান্ত, যা ঘরের ভেতরে বাতাসকে ভারী করে তুলল। আলমারি থেকে একটা টি-শার্ট টেনে নিয়ে এসে অত্যন্ত ধীরে ও নিয়ন্ত্রণ পায়ে রুমের দরজা পেরিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। পেন্ট হাউসের লবি পার করে মেন দরজা চৌকাঠ ডিঙিয়ে অবশেষে বাইরে বেরিয়ে এলো মিসেস আরোয়ান, জুলিয়া, নীলাক্ষী ও পুচকে আরোয়া। পেন্ট হাউসের বাইরে এক মায়াবী পরিবেশ। সবার চোখের মণি পুচকে আরোয়ার চোখে তখন কালো কাপড় শক্ত করে বাঁধা। সে তার ছোট্ট দুটি হাত সামনে বাড়িয়ে অন্ধর মতো সবাইকে ধরার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। পেন্ট হাউসের সরু রাস্তা ধরে তার এই চঞ্চল দৌড়াদৌড়ি দেখতে ভারী সুন্দর লাগছে। রাস্তার ঠিক বাম পাশটা জুড়েই রয়েছে এক টুকরো স্বর্গ। ইতালির সিসিলির বিখ্যাত বেগুনভিলাই আর সুগন্ধি জেসমিনের এক চমৎকার ফলবাগান। সিসিলিয়ার মাটিতে সেসব সুগন্ধি ফুল সবচেয়ে ভালো ফোটে। ঠিক তেমনই এক বাগানের মিষ্টি মাদকতায় সুবাসে চারপাশটি একেবারে মমা করছে। বসন্তের সেই সুঘ্রাণ বুকে মেখে চোখ বাঁধা আরোয়া হঠাৎ করে খপ করে ধরে ফেলল নীলাক্ষীকে। যাকে ধরা তার চেয়েও ধরা আনন্দের যেন সীমা নেই। আরোয়া খুশিতে আটখানা হয়ে চেঁচিয়ে উঠল, ধরে ফেলেছি, এবার তোমার চোখে বাঁধব। নীলাক্ষীও মোটেও মন খারাপ করল না। সে বরং বেশ খুশি খুশি মুখে আরোয়ার চোখ থেকে কালো কাপড়টি আলতো করে খুলে দিল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা মিসেস অ্যারনের হাতে সেটি দিয়ে বলল, নিন, এবার আমাকে বেঁধে দিন। কিন্তু আরোয়া এত ভীষণ আপত্তি জানালো, সে মিসেস আরোয়ানের হাত থেকে কাপড়টি প্রায় কেড়ে নেওয়ার ভঙ্গিতে বলল, না না, আমি বাঁধব। নীলাক্ষী হেসে ফেলল। সে আলতো করে ঝুঁকে আরোয়ার তুলতুলে গালে একটা আদর মাখা চুমু খেল। তারপর পুচকে আরোয়ার সুবিধার জন্য হাঁটু গেড়ে নিচে হয়ে বসল। আরোয়া তার ছোট্ট ছোট্ট নরম হাতে বেশ কায়দা করে কালো কাপড়টি নীলাক্ষীর চোখে সুন্দর করে বেঁধে দিল। কাপড় বাঁধা শেষ হতেই আরোয়া ভারী বুদ্ধিমতীর মতো নিজের হাতের একটা আঙুল উঁচিয়ে আধো আধো বুলি ফুটিয়ে জিজ্ঞেস করল, কয়টা? নীলাক্ষী দেখতে না পেলেও মজা করে আন্দাজে উত্তর দিল, 5টা। এ কথা শুনে আরোয়া খুশিতে খিলখিল করে হাততালি দিয়ে উঠল। কারণ তার তোলা আঙুল ছিল আসলে মাত্র একটা। নীলাক্ষীর এই ভুল উত্তরের সরলতা তাকে ভীষণ আনন্দ দিল। কিছুক্ষণ আগেও আরোয়া নীলাক্ষীর রুমে বসে আছে। তখন নীলাক্ষী আপন খেয়ালে আদ্রিয়ানকে নিয়ে এটা সেটা বলছিল, গালমন্দ করছিল। ছোট্ট আরোয়া বয়সে ছোট্ট হলেও কি হবে,
নীলাক্ষী সেই বকা ঝকা দেওয়া ঠিকই বুঝতে পেরেছিল। নীলাক্ষী হঠাৎ দেখল আরোয়া মন খারাপ হয়ে গেছে। নীলাক্ষী আরোয়ার দিকে তাকিয়ে একটু আদরে গলায় বলল, সরি সরি আরোয়া, মাফ করে দাও আমাকে, মাফ করে দাও বেবি। আরোয়া কিছু ভেবে আবদার করল, আমার সাথে খেলবে? তাহলে মাফ করে দিব। নীলাক্ষী তখন মনের ভেতর ম্লান ভাব নিয়ে বসেছিল। ছোট্ট মেয়েটার মন ভাঙতে মন চাইল না। তাই বিষণ্ণতা কাটিয়ে উঠতে নীলাক্ষীও রাজি হয়ে গিয়েছিল খেলতে। আর সেই খেলার সূত্র ধরেই তারা এখন এই পেন্ট হাউসের বাগানে। বর্তমান নীলাক্ষীর চোখে তখন কালো কাপড় বাঁধা। সে সোজা হয়ে দাঁড়াতেই আরোয়া তার ভাঙা গলায় শুনতে শুরু করলো, গুনতে শুরু করলো, 1 2 3। কাউন্ট শেষ হতেই যে যার মতো এক একটা দিক বেছে নিয়ে দৌড়াতে লাগলো। চারপাশ থেকে ভেসে আসতে লাগলো তাদের খিলখিল হাসির শব্দ। কেউ এদিক ছুটছে, কেউ ওদিক। আর নীলাক্ষীর চোখের বাঁধনে পুরো অন্ধকার দুনিয়া নিয়ে পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে হাতড়ে বেড়াচ্ছে। এখানে ওখানে কাউকে একটু ছোঁয়ার জন্য সে ব্যাকুল হয়ে ঘুরছে। ধীরে ধীরে চারপাশটায় কেমন যেন নিঝুম হতে লাগলো। আরোয়ার মিষ্টি হাসির শব্দটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। নীলাক্ষীর হাত নাড়াতে যেন ফুলবাগান পার করে আরো কিছুটা সামনে চলে এসেছে। এখন আর কারো কোনো সাড়া শব্দ নেই। সবাই যার যার মতো একদম চুপটি করে লুকিয়ে পড়েছে। কেউ একটা কথাও বলছে না। নীলাক্ষীর হাত বাড়িয়ে শূন্যের দোলাতে দোলাতে বলল, আমি কিন্তু ধরে ফেলবো। আরো কোথায় তুমি? আমি বুঝতে পারছি তুমি আমার আশেপাশেই আছো। কোথায় আছো বেবি? কোথায় তুমি? কোথায় আছো বলো তো? এই তো ঠিক আমি শব্দ পাচ্ছি। নীলাক্ষী আবার একটু সামনে গিয়ে 2 হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু না, এবারও শূন্যতা। তবে ঠিক দূর থেকে আরও দুষ্টামি ভরা একটা হাততালি দিয়ে উঠল। পেন্ট হাউসের সেই শান্ত বাতাসে হাততালির শব্দ শুনে নীলাক্ষী চট করে ওদিকে ঘুরে গেল। এবার সে নিজের 2 হাত ও পা যেন মরিয়া করে বাড়িয়ে দিল। যে কোনো মূল্যে কাউকে একটা ধরতেই হবে। এভাবে মিনিট 2 অবিরাম চেষ্টা করতে করতে হঠাৎ করে নীলাক্ষীর 2 হাত গিয়ে ঠেকল এক শক্ত অবরণে। নীলাক্ষী মুহূর্তের মধ্যে 2 হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল একজনকে। কাউকে ধরতে পারার তীব্র উত্তেজনায় নীলাক্ষী খুশিতে প্রায় লাফিয়ে উঠল। ধরতে পেরেছি। কিন্তু পরক্ষণে তার ভেতরের উল্লাসটা যেন জমে বরফ হয়ে গেল। হাতের স্পর্শে সে বুঝতে পারল এটা কোনো নারী বা শিশু শরীর নয়। এটা অত্যন্ত শক্তপোক্ত চওড়া একটি পুরুষালী দেহ। মুহূর্তের মধ্যে নীলাক্ষী ভাবনায় জগৎ ওলটপালট হয়ে গেল। তাদের এই লুকোচুরি খেলায় তো কোনো পুরুষ মানুষ ছিল না। তবে একে ঠিক তখনই এক অদ্ভুত সমন্বয়হীন আর মাদকতা
মেশানো চেনা পুরুষালী পারফিউমের গন্ধ নীলাক্ষীর নাকে এসে ধাক্কা দিল। অবচেতনা মানুষে নাক টেনে সেই তীব্র সুবাসটুকু নিজের ভেতরে টেনে নিল। নীলাক্ষী তখনও স্তব্ধ হয়ে জড়িয়ে ধরে আছে সেই শক্তপোক্ত জিম করা সুগঠিত দেহটাকে। ধীরে ধীরে তার হাতের স্পর্শ পুরুষটির অবয়ব জানাল দিচ্ছিল। তার গায়ে কোনো ভারী পোশাক নেই, কেবল একটি সাধারণ টি-শার্ট আর পরনে একটা ট্রাউজার। সেই সুঠাম দেহের উষ্ণতা যেন নীলাক্ষীর বন্ধ চোখের ভেতরও এক অদ্ভুত কাঁপন ধরিয়ে দিল। চারপাশের সিসিলির ফুলবাগানের গন্ধ ছাপিয়ে তখন সেই পুরুষালী মাদকতার গন্ধটাই নীলাক্ষীকে আচ্ছন্ন করে ফেলল। নীলাক্ষীর বুকের ভেতরটা তখন ধক করে উঠল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হতে লাগল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তপ্ত, ভারী নিঃশ্বাস তীব্রভাবে আছড়ে পড়ছে নীলাক্ষীর মুখের ওপর। তার গলায়ও চিবুকে এক অজানা আবেশ আর ভয়ে তার পুরো শরীর যেন অবশ হয়ে আসছিল। এতক্ষণ শক্ত করে জড়িয়ে ধরে থাকলেও এবার অবচেতনাভাবেই নীলাক্ষীর হাতের বাঁধন আলগা হতে শুরু করল। নীলাক্ষীর হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু চোখ বাঁধা থাকায় তার দুজোড়া হাত ধীরে ধীরে লোকটির চওড়া শরীর বেয়ে নিচে নামতে লাগলো। আর নামার ঠিক সেই মুহূর্তে অনিচ্ছা সত্ত্বেও তার আঙুলগুলো পুরুষটির সংগঠিত বুকের পেশি, সুঠাম পেটের প্রতিটি খাঁজ আর শরীরের প্রতিটি চড়াই উতরাই খুব নিবিড়ভাবে স্পর্শ করে করে নেমে গেল। সেই ছোঁয়া যেন এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গের মতো দুজনের শরীরে ছড়িয়ে পড়ল। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি মনে মনে ভীষণ বিরক্ত ক্ষুদ্র হলো। সে ভাবল, অসভ্য মেয়ে একটা, সবার সামনে কিভাবে আমাকে এভাবে শুয়ে শুয়ে দেখবে। একটা দীর্ঘ ও গম্ভীর শ্বাস ফেলে অবশেষে মুখ খুলল আদ্রিয়ানো। তার কণ্ঠস্বর থেকে যেন বরফ জমে পড়ল। কঠিন গলায় বলল, তোর ছোঁয়াছুঁয়ি শেষ হয়েছে বেয়াদব মেয়ে, অসভ্য নারী একটা। আমি এইভাবেই শুয়ে দিতে চাইলেও তো এতক্ষণে বাইন মাছের মতো তিরিং বিরিং করতিস। আর নিজে তো কি সুন্দর চোখ জোড়া বন্ধ করে লোভাতুর স্পর্শ দিয়ে আমার শরীরে প্রত্যেকটি ভাঁজ ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছিস। এখন আমিও যদি ছোঁয়াছুঁয়ি খেলি কেমন হবে শুনি? আদ্রিয়ানো এমন ধারালো আর অদ্ভুত নির্লজ্জ বেহায়া কথা শুনে নীলাক্ষীর ঘোর এক নিমিষেই কেটে গেল। সে আর এক মুহূর্তেও দেরি না করে ঝটপট নিজের চোখ থেকে কালো কাপড়টি টেনে নিচে নামিয়ে নিল। পলক ফেলতেই তার চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানোর দিকে। আদ্রিয়ানো তখন এক অদ্ভুত তীক্ষ্ণ আর করুণ দৃষ্টিতে নীলাক্ষীর দিকে তাকিয়ে আছে। কোনো পরিবর্তন নেই মুখবয়ে। ভয়ে আর লজ্জায় নীলাক্ষীর বুক কেঁপে উঠল। সে চোরের মতো আমতা আমতা করে ভীষণ ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে দেখল চারপাশের অবস্থা। আর তাকানো মাত্রই তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সেখানে মিসেস আরন, জুলিয়া ও আরমান্দ সবাই গোল হয়ে দাঁড়িয়ে মিটিমিটি হেসে
তাদের কাণ্ড দেখছে। আর পুচকে আরোয়া তো এখনো সমান তালে খুশিতে হাততালি দিয়েই যাচ্ছে। সবার সামনে এমন এক লজ্জাজনক পরিস্থিতি পড়বে সেটা নীলাক্ষী ভাবতেও পারেনি। লজ্জায় লাল হয়ে গলার ভেতর শুকিয়ে যাওয়া থুতু গিলে শুকনো একটা ঢোক গিলল। নীলাক্ষী সে নিজের অপরাধ ঢাকতে আমতা আমতা করে আত্মপক্ষ সমর্থ করে বলল, আপনি আমার সামনে এসেছেন কেন? আমার তো চোখ বন্ধ ছিল, আমি তো দেখতে পাচ্ছিলাম না। আপনি ইচ্ছা করে আমার সামনে এসে দাঁড়িয়েছেন আর এখন উল্টেটা আমাকে দোষ দিচ্ছেন। মেয়ে দেখলে সামনে দৌড়াতে ইচ্ছা করে, তাই না? নীলাক্ষীর মুখে এমন পাল্টা যুক্তি শুনে আদ্রিয়ানোর ঠোঁটের কোণে এক চিলতে পাকা ও উপহাসে হাসি ফুটে উঠল। সে এক কদম এগিয়ে এসে আরো কঠোর গলায় বলল, আমি তোর সামনে আসিনি বেয়াদব মেয়ে। আমি অনেকক্ষণ ধরে এখানেই চুপচাপ দাঁড়িয়েছিলাম। তুই আমার শরীরে গন্ধ পেয়ে পেয়ে হ্যারির মতো নাক শুকতে শুকতে সোজা আমার গায়ের ওপর চলে এসেছিস। হ্যারিকে? অবাক হয়ে জানতে চাইল নীলাক্ষী। হ্যারি আমার বিশ্বস্ত কুকুর, বলল আদ্রিয়ানো। নীলাক্ষী অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানোর দিকে। আদ্রিয়ানো আর নীলাক্ষীর এই ঝাঁঝালো কথোপকথন শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই মুখ টিপে হাসতে লাগলো। কে যেন নিজের হাসি চেপে রাখতে পারছিল না। অথচ আদ্রিয়ানোর ভয়ে কেউ আবার শব্দ করে জোরে হাসার সাহসটুকুও পাচ্ছে না। মুখ চেপে হাসতে হাসতে সবার অবস্থা দফারফা। তবে এই পুরো কাণ্ড দেখে সবচেয়ে বেশি অবাক হলেন আরমান্দ। বিস্ময়ে তার চোখ কপালে তুলে ভাবছে, এই ছোট্ট পুচকি মেয়েটা কি করে আদ্রিয়ানোর মতো একরোখা গম্ভীর একটা পুরুষের মুখে মুখে এভাবে অনর্গল তর্ক করে যাচ্ছে। আর আশ্চর্য বিষয় হলো আদ্রিয়ানো কেমন চুপচাপ সেই তর্ক সহ্য করে নিচ্ছে। আরমান্দর অবশ্যই ভেতরে ভেতরে বেশ ভয়ে ভয়ে আছে। আদ্রিয়ানোর মেজাজ তো উগরে চণ্ডাল। কখন যে তার উপর শক্তপোক্ত ভারী হাতটা ঠাস করে মেয়েটার গালে আছড়ে পড়বে, সেই চিন্তায় ওর বুক কাঁপছে। মেয়েটার মায়াবী ফর্সা গালে তো এমনিতেই আগে থেকে আঙ্গুলের দাগ পড়ে আছে, আর তার উপর আবার যদি আদ্রিয়ানো হাত তোলে। আরমান্দ এই আকাঙ্ক্ষার মাঝেই যেন আচমকা আকাশ ভেঙে পড়ল।